সংবিধানে গণভোট বলে কোনো কথা নাই। সেটা গণভোটকে আমরা সংবিধানে অ্যাড করতে হবে। এই গণভোটের জন্মদাতার নাম হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৭২-এর সংবিধানে গণভোট বলে কোনো শব্দ নেই। এই গণভোটটা সংবিধানে নিয়ে আসছিলেন জিয়াউর রহমান সাহেব। আমাদের জুলাই চার্টারটা পড়লে মনে হয় ভালো হইতো। জুলাই চার্টার আছে নাকি আপনার কাছে? আমার কাছে ছিল, কালকে আমার এক আইনজীবী দিচ্ছে আবার। জুলাই চার্টারটার মধ্যে দেখেন কি আছে, যেখানে সবগুলি দল স্বাক্ষর করেছে জুলাই চার্টার। সেখানে কি আছে? জুলাই চার্টারে যা যা আছে তার শতভাগ পালন করার দায়িত্ব আমাদের, যেহেতু আমরা এখানে স্বাক্ষর করেছি এবং অন্যান্য দলগুলো স্বাক্ষর করেছি। জুলাই চার্টারের বাইরে আর কোনো তো প্রশ্ন থাকতে পারে না। তাহলে ৮ মাস ৯ মাস পর্যন্ত এত কফি খাইলেন, ডাবের পানি খাইলেন, এত আলোচনা করলেন, বারবার বসলেন টেবিলে, সেখানেই তো আপনারা সিদ্ধান্ত নিয়েছেন কি কি হবে, জুলাই চার্টারটা কি হবে, সেখানে আপনারা করছেন না। এরপরে যদি আপনার কিছু মনে না থাকে, পরের দিন এসে আবার একটা কাগজের মধ্যে লেখা এটার সাথে সংযোজন করে দিবেন, এটা কি হবে? রবি ভাই, আইনমন্ত্রী কিন্তু সেই জুলাই চার্টারেরই কোনো সাংবিধানিক বৈধতা নেই বলতেছে, যে জুলাই চার্টারের কথা আপনি আমি জানি না, আমি শুনি না এরকম বলছে কিনা। জুলাই সনদ এবং গণভোটের সাংবিধানিক কোনো বৈধতা। আমি বলতেছি তো, আপনি বলতেছেন। উনি বলছে সংবিধান সংস্কার যে একটা অধ্যাদেশ তারা জারি করছে সেটার কোনো বৈধতা নেই, কারণ এটা জুলাই চার্টারের মধ্যে নাই। এই কথা বলছে। জুলাই চার্টারের বৈধতা নেই, তার বলে সই করলো ব্যাক করলে কি? আর যদি কয়ে থাকে তাহলে আমার চেয়ে মহাবাদ করলো। সাংবিধানিক যে কথাটা বলা আছে, সংস্কার পরিষদ নাকি কমিশন, এরকম একটা জুলাই চার্টারের বাইরে তারা একটা প্রজ্ঞাপন জারি করছে, যেটা সংস্কার কমিশন ১৮০ দিনের একটা বার দিয়ে এটা একটা করছে, কিন্তু জুলাই চার্টারের মধ্যে এই কথাটা নাই, এই ধারাটা নাই। এই জন্য বলছি, আমি তো সরি ছিল আমার কাছে, কালকে আমার এক আইনজীবী নিল। হ্যাঁ, তাইলে জুলাই চার্টারটা পড়ে আপনাকে শুনাইলে তখন আপনারা বুঝতে পারতেন যে এটার মধ্যে এই কথা আছে কিনা, সংস্কার কমিশন আছে কিনা। নাই তো। উনি জন্য বলছেন যে সংস্কার কমিশন জুলাই চার্টারের মধ্যে নেই, এটা আমরা এটা পালন করব নাও করতে পারে। জুলাই চার্টার তো সুযোগ ছিল, এটাও লিখে দিতেন। আমি কথাটা এই জন্য বলছি যে এটাও লিখে দিতেন, অসুবিধা কি আছে? ৮-৯ মাস তো আপনারা কফি চা খাইছেন, এসির বাতাস খাইছেন, এটাও লিখে দিতেন। তোমার না লেখা আপনি একটা অসম্পূর্ণ বিষয় চার্টার বানাই আপনি স্বাক্ষর নিলেন দক্ষিণ প্লাজায়, আমাদের জনগণের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা এখানে উপস্থিত ছিলাম। তো কেন এই এত বড় ভুলটা আপনি কেন বললেন? তাহলে তার সালাউদ্দিন আহমদ সংসদের দ্বারা এই কথা বলতে পারত বা বলার সুযোগ ছিল। দেন আমি মনে করি জুলাই সনদের যে চার্টার আমরা স্বাক্ষর করছি, তার থেকে যদি কোনো কিছু বাদ পড়ে তাহলে আমরা অবশ্যই, আমার দল হলে আমি দলের বিরুদ্ধে নিন্দা জানাবো, প্রতিবাদ করবো। বলেন এবার গণভোটের অধ্যাদেশ বাতিল করার বিষয়টি। গণভোট আমরা সংবিধানে সংসদে সালাউদ্দিন আহমেদ সাহেবের। হ্যাঁ, গণভোটের তো দরকার নেই। গণভোটের আমরা সংবিধানে অ্যাড করে নেব, ৪র্থ তফসিলে আমরা এটা গ্রহণ করে নেব। গণভোট পার্মানেন্টলি ৪র্থ সংবিধান ইয়েতে যাইলে, চ্যাপ্টারে গেলে এটা আজীবনের জন্য সংবিধানের সাথে সম্পৃক্ত থাকবে। গণভোটের তো সাংবিধানিক বৈধতাই নেই বলা হচ্ছে, তাহলে আপনি সংবিধানের মধ্যে এটা কিভাবে? এখন সেটা তো বলা হচ্ছে, অধ্যাদেশটা জারি করা হয়েছে, সেটাই বাতিল করে দিচ্ছে। আচ্ছা ভাই, আপনারা যেভাবে বুঝেন সেভাবে আমি বলি। এটা রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই, সংবিধান বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। এখন যে অ্যাডজাস্টিং সংবিধান আছে, সেই সংবিধানে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নাই। স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। এটা সত্য তো। অ্যাডজাস্টিং সংবিধানে গণভোট বলে কোনো কথা নাই, সেটা গণভোটকে আমরা সংবিধানে অ্যাড করতে হবে। এই গণভোটের জন্মদাতার নাম হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
72-এর সংবিধানে গণভোট বলে কোনো শব্দ নেই। এই গণভোটটা সংবিধানে নিয়ে আসছিলেন জিয়াউর রহমান সাহেব। পরপর 3বার এই গণভোট হয়েছে। একবার হয়েছে হলো জিয়াউর রহমানের আমলে, একবার এরশাদের আমলে, আরেকবার বেগম খালেদা জিয়ার 91 সালে ত্রয়োদশ সংশোধনী যখন করতে গিয়েছেন তখন গণভোট করতে হয়েছিল। এই জন্যই যে প্রেসিডেন্ট প্রধান বিচারপতি রাষ্ট্রপতি হয়েছে, রাষ্ট্রপতি আবার প্রধান বিচারপতি পদে ফিরে যাবে এবং দেশটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টে ছিল, সেটা থেকে সেটা মন্ত্রী পরিষদ বা ওয়েস্ট মিনিস্টার শাসিত সরকার আমরা ফিরে আসবো, এই জন্য গণভোট করতে হয়েছিল। সেই গণভোটটাকেই শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে রহিত করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়েছিল। সেখানে সংশোধন করছিল তার বাবাকে সে স্বাধীনতার ঘোষক, এটা সংযোজন করছিল, আর তার বাপের দেওয়া 7 মার্চের রেসকোর্সের ভাষণকে স্বাধীনতার ভাষণ বলে সে এখানে অ্যাড করছিল। যেহেতু বাংলাদেশের এই পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ হয়েছে, হাইকোর্ট রায় দিছে, সেটা অ্যাপেলেটেড ডিভিশনে গেছে, সেখান থেকে রায় হয়ে পঞ্চদশ সংশোধনী বিলুপ্ত বলিয়া ঘোষণা করা হয়েছে। যেহেতু তখন কোন সংসদ ছিল না কার্যকর, সেহেতু এটা তখন সংসদ সদস্যরা এটা নতুন ভাবে সংবিধানে সম্পৃক্ত করতে পারে না। এখন সংসদ চালু হয়েছে, অবশ্যই এখন উচ্চতর আদালতের নির্দেশ অনুযায়ী এগুলি সংবিধানে সম্পৃক্ত হয়ে যাবে। গণভোট দিয়ে কি করবেন? গণভোটে কি চাইছেন আপনি? কি চাইছেন? সরকার চাইছেন, নির্বাচন চাইছেন, এই তো জুলাই সনদ চাইছেন, তা আমি তো সবই মানলাম। গণভোটে আর কি চান আপনি? আর কি চান? ওই সংস্কার কমিশন, যে সংস্কার অধ্যাদেশ কি জানি একটা কি নাম জানিয়ে দিছে, সেটা তো সেটা তো জুলাই চ্যাটারে আপনি অন্তর্ভুক্ত করেন নাই বলেই আমরা ওইটা আর ধরবো না। আমরা গণভোটকে, আপনারা গণভোট চান আর আমরা গণভোটকে বৈধতা দিতে চাই, সংবিধানের সাথে সম্পৃক্ত করতে চাই। গণভোটকে সংবিধানের সাথে সম্পৃক্ত করার যে অধ্যাদেশটা জারি করা হবে সেটা হাউসে উঠবে, উঠলে আপনারা সবাই তখন ভোট দিয়ে দিন, তাইলে হয়ে যাবে সমস্যার সমাধান। বিতর্কের কিছু নাই। জি, আচ্ছা, আমি ধন্যবাদ দিদি বলছি, আসছি জনাব লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ। আজিজ ভাই একটা মিউট আছেন, আনমিউট করতে হবে। গণভোটের অধ্যাদেশ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা সংসদে আলোচনা হবে না। আপনার এই বিষয়টা নিয়ে কি বলবেন? যেটা রবি বললেন যে সংসদে তখনই উঠবে যখন সংবিধানে এটাকে সংযুক্ত করা হবে। গণভোটের অধ্যাদেশ অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার করে গেছেন, এইটা বাতিল করার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখেন? এবং সালাউদ্দিন আহমেদ সাহেবকে নিয়ে যে বক্তব্য এনসিপির হান্নান মাসুদের, যে উনি নিজের মন্ত্রণালয় ছেড়ে আইন মন্ত্রণালয় বা সংবিধান নিয়ে কেন কথা বলেন? শুনেন, এই কথাটা আমারও বলছিলেন। আচ্ছা আজিজ ভাই একটু পরে বলছিলেন, শুনে নেন। বাংলাদেশের দুজন বিখ্যাত, না হ্যাঁ, দুজন বিখ্যাত পার্লামেন্টারিয়ানের নাম বলি আমি। একজন হলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, আরেকজন হলো প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত। তারা দুজনের কেউই কোনোদিন আইনমন্ত্রী ছিল না। পার্লামেন্টের স্পিকার ওনাদের দুজনের কাছ থেকে পরামর্শ নিতেন। একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে মন্ত্রণালয় দেওয়া লাগে না, উনি কথা বললে সাংবিধানিক এবং রুলস এবং প্রসিডিওর সংসদে সেটার আলোকে যে কেউ কথা বলতে পারে, এই জন্য কোনো মন্ত্রণালয় দরকার নেই। তবে আপনাকে আমি একটা কথা বলে দিই, হান্নান মাসুদ সাহেব যেটা বলছেন, দেখেন হাসনাত সাহেব পরে মাপ চাইছে সংসদের মধ্যেই। দেখেন হান্নান মাসুদ সাহেব যেটা বলছে সেটাও আমি আপনার ব্যাখ্যা করি। যখন আইনের বিষয়ে কোনো বিল আসবে বা উত্থাপিত হবে, যদি আইনমন্ত্রী অনুপস্থিত থাকে, প্রধানমন্ত্রীর নির্দেশে যে কেউ মন্ত্রী এটা উপস্থাপন করতে পারবে। আরেকটা জিনিস হলো, উপস্থাপন তো সেই করতে হবে আইনমন্ত্রী, এবং আইন বিষয়ে যত রকমের প্রশ্ন আসবে ৭১ ধারায় জন গুরুত্বপূর্ণ নোটিশে, হ্যাঁ, যখন আসবে সেটা যদি আইনমন্ত্রীকেই প্রশ্নের উত্তর দিতে হবে, এটা অন্য কোনো মন্ত্রী দিবে না যদি উনি অনুপস্থিত থাকেন। যেমন আজকে আমাদের মাননীয় স্পিকার মহোদয় ওনার স্ত্রীর বিয়োগান্তের কারণে সংসদে আসতে পারেন না, সেই তো আজকে ডেপুটি স্পিকার আছে,
তো সংসদে যদি আইনমন্ত্রী কোনো কারণে না থাকেন, তাহলে সেখানে অন্য একজনকে আইনের মন্ত্রণালয়ের পক্ষে কথা বলতে হবে। কেন সংসদ তো আর বসায় রাখা যাবে না। কোটি, কোটি টাকা খরচ করতে হয় সংসদ। ধন্যবাদ।